প্রত্যেককে দেবাশিস ইংলিশে আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আজকে প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করব এবং এখানে একটা স্পেশাল টেকনিক ইউজ করেছি যেটা আপনাদের অবশ্যই কাজে দেবে। তো ভিউয়ার্স, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যাদের প্যাসেজ নারেশন সম্পর্কে একটু কম ধারণা আছে, আশা করি আজকের এই ভিডিওটিতে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম একই অনুরোধ, যদি এই চ্যানেলের নতুন সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আছে প্রেস করবেন যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আরেকটি কথা ভিউয়ার্স, এই চ্যানেলে অনেকগুলো টেকনিকের ক্লাস আছে, আপনারা সেগুলো দেখবেন এবং আশা করি সেখান থেকে অনেক ধারণা আপনারা অর্জন করতে পারবেন গ্রামার সম্পর্কে, যে গ্রামারও কিন্তু অনেকটা টেকনিকে করা যায়। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা নারেশনে চলে যাই, প্যাসেজ নারেশনে। তো প্যাসেজ নারেশনে আমাদের কয়েকটি জিনিস একটু লক্ষ্য রাখতে হয়, সে বিষয়গুলো একটু ক্লিয়ার করি আপনাদেরকে। প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে, কে কি বলেছে তা মার্ক করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা প্যাসেজ সম্পর্কে যত ধারণা রাখতে পারবেন, কে কোন কথাটি বলেছে, সেই হিসাবে কিন্তু আপনারা প্যাসেজ, সেন্টেন্স, টেন্স সবকিছু বুঝতে পারবেন। আর যখন আপনাদের একদম বোঝার আয়ত্তে চলে আসবে তখন কিন্তু ন্যারেশন করতে অনেক সুবিধা হবে। তো চলুন আমরা প্যাসেজটা একটু পড়ে নিই। Will you come to my house tomorrow? I asked the boy. তার মানে এই আমি বালকটিকে জিজ্ঞেস করেছিলাম, তার মানে বোঝা যাচ্ছে এই কথাটি হচ্ছে অবশ্যই আয়ের, তার মানে আমার। তো তারপরে চলুন আরেকটা জিনিস মনে রাখবেন, এই ইনভার্টেড এর পরে যিনি সেড হবেন, যিনি আক্সড হবেন বা যিনি জিজ্ঞেস করবেন, যিনি কোনো জানতে চাইবেন, তার যে ইনভার্টেড কমাটি থাকবে সেটা কিন্তু অবশ্যই তার কথা। দেখুন এখানে আই আক্সড হয়েছে, এর ইনভার্টেড এর পরে কিন্তু এই বাক্যটি আছে, তার মানে এই বাক্যটি কিন্তু আয়ের। এই জন্য বলেছে প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে এবং কে কি বলেছে তা মার্ক করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে মার্ক করেছি। তারপরের লাইনে চলে যাই। উই ক্যান ডিসকাস টার্মস এন্ড কন্ডিশন দেন। তার মানে বলছে যে আমরা পারি ডিসকাস করতে। তো এই কথাটি যেটা বলেছে সেও কিন্তু আয়ের কথা, মানে আমার কথা, ঠিক আছে। তারপরে দেখুন এখানে কিন্তু ইনভার্টেড কমা শেষ হয়েছে, তার মানে এই কথাটিও কিন্তু আয়ের, মানে এই লাইনটা কিন্তু আয়ের, আই বলেছে। এবার দেখুন I shall be very happy to meet you at your house. বলছে thank you so much, he replied. তার মানে আমরা বুঝতে পেরেছি আই এই পর্যন্ত কথা বলে শেষ করেছে, আর I shall be very happy to meet you at your house, thank you so much, he replied. তার মানে এই যে কথাগুলো বলেছে, এই যে কথা টোটাল দুটো কথা এখানে বলা হয়েছে, দুটো বলেছে, এই কথাটি কিন্তু হি বলেছে। কিভাবে বুঝলাম হি বলেছে? কারণ দেখুন এই যে হি রিপ্লাইড, সে জবাবে বলেছিল, এই ইনভার্টেডের পরেই কিন্তু হি রিপ্লাইড, মানে হি বলেছে, তার মানে এই কথাটি কিন্তু হির কথা। তো এরপরে বলেছে রিপোর্টেড ভার্বটি আগে এনে বসাতে হবে এবং টেন্স ও সেন্টেন্স অনুসারে চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, এর আগের অনেকগুলোই প্রায় 7টি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে টেন্সের মাধ্যমে ভয়েস, টেন্স ছাড়া ভয়েস এই ন্যারেশন করতে হয় এবং কিভাবে সহজ নিয়মে কিছু কিছু টেকনিকও দেখিয়েছি। আপনারা দয়া করে ডেসক্রিপশন বক্স থেকে যে আই বাটন আছে সেখান থেকে দেখে নেবেন এবং তাহলে এই ভিডিওটিতে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমরা একটু লক্ষ্য করি, তারপরে সেই স্পেশাল টেকনিকটি একটু দেখুন। বার 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 বার, হ্যাঁ না বলো না। তো কিভাবে এটা করেছে দেখুন, প্রথমবার যদি একই স্পেস বলে, মানে একই ব্যক্তি বলে, তাহলে আপনি লিখবেন and said অথবা and replied that। এর পরবর্তীতে যদি উনি আরেকটি কথা বলে থাকেন তাহলে also added অথবা replied that। তিনি যদি আরো একবার অর্থাৎ 3বারের বার তিনি বলে থাকেন
তাহলে আপনি এখানে অ্যাডেড এগেন অ্যাডেড অথবা রিপ্লাইড এগেন রিপ্লাইড দ্যাট ইউজ করতে পারেন। তো ভিউয়ার চতুর্থবারও বলে থাকে, তো যেহেতু প্যাসেজ নারেশনে আমাদের 5 মার্ক ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে 5টি বাক্য লিখেই আমাদের শেষ হয়ে যায়। তো এই জন্য চতুর্থবারের বার অ্যাডেড দ্যাট, ফাদার অ্যাডেড দ্যাট এগুলো আমাদের খুব কমই ইউজ করতে হয়। তো এই জন্য আপনারা 3টা জিনিস পর্যন্ত মনে রাখলেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তো তারপরে আপনাদেরকে বলে রাখি, এরপরেও যদি আরো আরেকটি বাক্য বলে থাকেন তাহলে ফাদার অ্যাডেড দ্যাট এই কথাটি আপনারা ইউজ করবেন। এরপরে দেখুন হ্যাঁ না বলো না। তো এখানে দেখুন হ্যাঁ মানে ইয়েস, তো ইয়েস থাকলে আপনি লিখবেন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, আর নো থাকলে আপনি লিখবেন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। তো এই হচ্ছে আমাদের মূল বিষয় ছিল। তো এখন আমরা এই নারেশনটি সলভ করব। তো প্রথম যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে উইল হি কাম টু মাই হাউস টুমরো, তার মানে এই ইউ কিন্তু বাইরে ছিল, সে এখন ভেতরে ঢুকবে। তো যখন ভেতরে ঢুকবে তখন এই কাম কিন্তু ভিউয়ার্স গো হয়ে যায়। আমি কিন্তু এটার উপর একটা ক্লাস নিয়েছি, আপনারা দেখবেন এর আগের ক্লাসটিতে, যে কাম থাকলে কিভাবে গো হয় এবং গো থাকলে কিভাবে কাম হয়। তো ইনি কিন্তু মূলত এখন বাইরে আছে, ইনি ভেতরে ঢুকবে। যখন ভেতরে ঢুকবে তখন কিন্তু এটা কি হবে, গো হয়ে যাবে। তো আমরা একটু খেয়াল করি, আই আস্কড দ্য বয়, আমি বালকটিকে জিজ্ঞেস করেছিলাম। তো দেখুন আমার এখানে একটা নিয়ম আছে যে রিপোর্টেড ভার্বটি আগে এনে বসাতে হয়। তো এটাকে হচ্ছে রিপোর্টেড ভার্ব বলি, আর এই অংশটুকু আমরা রিপোর্টেড স্পিচ বলি। তাহলে আমার যে বিষয়টা করতে হবে, এই অংশটি কিন্তু সবার আগে আনতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে আই আস্কড, কেন আমি আস্কড ইউজ করছি, কারণ এখানে আস্কড আছে আর তারপরেও এই এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এই দেখুন টেন্স ও সেন্টেন্স অনুসারে চেঞ্জ করতে হয়। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে আই আস্কড করতে আস্কড আমি বসিয়েছি। তারপরে দেখুন কার কাছে জিজ্ঞেস করেছি, বালকটির কাছে, এই জন্য আমি বালকটি এখানে বসিয়েছি। তারপরে এই যে উইল মানে অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, আপনি অবশ্যই ইভ ইউজ করবেন। তারপরে ইউ মানে কাকে বোঝাচ্ছে, হিকে বোঝাচ্ছে। তো এই জন্য এখানে ইউ হয়ে গেছে এখন হি। আর যেহেতু উইল আছে, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, আর কাম থাকলে গো হবে। টু মি আমার বাড়িতে আসবে, হাউস করতে হাউস, এবার টুমরো থাকলে দ্য নেক্সট ডে। ভিউয়ার্স এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। তো এই একই ব্যক্তি আই, এই আই দেখুন এই উক্তিটিও করেছে। তো আই যদি একই রকম উক্তি করে থাকে তাহলে সে প্রথমবার করেছে, এই যে প্রথমবার, তাহলে প্রথমবার আমরা লিখতে পারবো হি সেড দ্যাট অথবা রিপ্লাইড দ্যাট। তো যেহেতু সে জবাবে বলেনি, প্রথম বলেছে, এই জন্য আমরা রিপ্লাইড না লিখে আমরা এখানে সেড কথাটি লিখব। তো তাহলে আমরা একটু দেখি, উই আছে, তাহলে এখানে একটা বাক্য শুরু হয়ে গেছে। তাহলে and said that, এই যে এই নিয়মের জন্য আমরা এখানে and করেছি, এই যে এই নিয়মে। তাহলে and said that we would। তো দেখুন আমরা এখানে এটা কিন্তু ইউজ করতে পারি, এখানে উড না হয় আমাদের কুড হবে, কারণ এখানে এ আছে, কুড হবে। তাহলে we could discuss টার্মস এন্ড কন্ডিশনস দেন। তো এই বাক্যটি আমাদের শেষ হয়ে গেছে। ভিউয়ার্স আপনাদের যদি এই রিপোর্টেড ভার্বটি বাক্যের শেষে থাকলে যদি অসুবিধা হয়ে যায়, আপনারা ভিউয়ার্স এটা সবার সামনে আনবেন, যে আই সেড, এখানে মনে মনে আপনি একটা আই সেড বসাবেন। এখানে তো আই সেড এখানে আছেই, হ্যাঁ, আই সেড আই এক্স এখানে তো আছে, সেই ক্ষেত্রে এখানে আর পরিবর্তন করার দরকার নাই। আপনি একদম এই যেরকম শেষে আছে, আপনি শেষেরটা প্রথমে এনে করবেন, তাহলে আমরা যে সিম্পল যে নারেশন শিখেছি সেটা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা হয়ে যাবে, এবং আমরা বুঝতেও পারবো যে সিম্পল নারেশনের মতনই করবো, যে আই সেড আই এই কথাটি বলেছে, তাহলে আমরা ওই আই থেকে আবার এখান থেকে সেন্টেন্স শুরু করে শেষ করব। এটাও কিন্তু আই এখানে কিন্তু প্রথমে বলেছে, তাহলে প্রথমে যেভাবে বলেছে আমরা পরবর্তীতে ঠিক সেভাবে শেষ করব। এবার দেখুন আই শ্যাল বি ভেরি হ্যাপি, আই শ্যাল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস। এই কথাটা যেহেতু হি বলেছে, এই যে হি রিপ্লাইড, এখন এখানে মনে মনে আপনি হি আর রিপ্লাইড এখানে মনে মনে আপনি ধরে নেবেন যে এই বাক্যটি উনিই বলেছেন।
তো যেহেতু বাক্যটি অ্যাসার্টিভ বাক্য, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখুন এই যে হি রিপ্লাইড লিখেছে না, এই যে হি রিপ্লাইড দ্যাট, সে জবাবে বলেছে। কি জবাবে বলেছে? আই শ্যাল, আই মানে কি হি, তাই না? আই মানে কিন্তু হি কে বোঝাচ্ছে, এখানে শ্যাল আছে, এই জন্য আমরা এখানে উড ব্যবহার করেছি। শ্যাল শুড ব্যবহার হয় তখন যখন উচিত কোনো কিছু বোঝায়। তো এরপরে দেখুন রোডের পরে বি আছে, আমি বি বসিয়েছি, তারপর ভেরি আছে, ভেরি বসিয়েছি, তারপরে এখানে হ্যাপি আছে, হ্যাপি, তারপরে টু মিট ইউ, ইউ মানে এখানে মি কে মানে আমাকে বুঝিয়েছে, তারপরে অ্যাট ইউর হাউস, ইউর মানে হচ্ছে মাই হাউস কে বুঝিয়েছে, তারপরে হচ্ছে হাউস অ্যান্ড বসিয়েছে। কিভাবে দেখুন, তো প্রথমে যে বাক্যটিতে আমরা অ্যাড করেছিলাম, এই যে এখানে অ্যান্ড সেড আমরা এখানে অ্যাড করেছিলাম, সে কিন্তু প্রথমে আমি বলছিলাম। এখন এই যে থ্যাংক ইউ সো মাচ এই কথাটি এই প্রথম বাক্যের সাথে সে কিন্তু দ্বিতীয় বাক্যে ব্যবহার করেছে। এখন দ্বিতীয় বাক্য ব্যবহার করলে আমরা তো এই যে এখানে চলে আসবো যে অ্যান্ড রিপ্লাইড, ঠিক আছে, অথবা অ্যান্ড সেড দ্যাট এরকম ব্যবহার করব। তো যেহেতু আমরা সেন্টেন্স গুলো কানেক্ট করতেছি, এই জন্য এখানে আমরা অ্যান্ড ব্যবহার করব, তারপরে থ্যাংক মি সো মাচ। তো এই ক্ষেত্রে যে কাজটি হয়, থ্যাংক কিন্তু সরাসরি বসে যায়। যেমন আমি যদি একটা বাক্য লিখি হি সেড টিএস থ্যাংক ইউ, ঠিক আছে, এরকম যদি বাক্য হয় তাহলে আমরা কি করি যে হি সেড, সরি হি সেড তখন বসে না, তখন থ্যাংক হয়, থ্যাংকড ইউ মানে মনে করুন এখানে মি আছে, হ্যাঁ, তখন এখানে হি থ্যাংকড মি। তার মানে যখন থ্যাংক শব্দটা যখন থাকে তখন ডাইরেক্ট এই সেড উঠে গিয়ে তখন থ্যাংক, এখানে যে অবজেক্ট থাকে এই ইউ আমার সেটা বসে যায়। তো ভিউয়ার্স, একটা প্যাসেজ নারেশন, আমরা আরো একটি প্যাসেজ নারেশনে চলে যাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো এখানে আরেকটি নারেশন আমরা সলভ করব। তো ভিউয়ার্স একটু কথা বলে নিই, আপনি যখন একদম বাস্তব অর্থে চিন্তা করবেন যে প্যাসেজ নারেশন আমরা কেন করি। তো ভিউয়ার্স মনে করুন আমি একটা কথা শুনেছি, সেই কথাগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমি বলছি যে আমি গতকালকে খেলা করেছিলাম, তারপরে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপরে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। যে এই যে পরপর কথাগুলো বললাম, তো এই কথা যদি আমি হুবহু আর একজনের সামনে সুন্দরভাবে উপস্থাপন করি, তাহলে কিন্তু আমি কথাগুলো অ্যাড করে করে বলবো। আমি হয়তো বলতে পারি যে আমি গতকালকে খেলা করেছিলাম এবং তারপরে একটু ক্লান্ত বোধ করছিলাম, তারপরে আমার একটু মানে অস্বস্তি লাগছিল বা খারাপ লাগছিল। এই যে কথাগুলো যোগ করে করে বলছি ভিউয়ার্স, এইগুলোই হচ্ছে প্যাসেজ নারেশন। মানে কথাগুলো সুন্দরভাবে সাজিয়ে যোগ করে অ্যাড করে করে আপনি যখন উপস্থাপন করবেন, তখন কিন্তু আমাদের প্যাসেজ নারেশনের প্রয়োজন, এবং কথাগুলো একই সাথে গচ্ছিত রেখে সুন্দরভাবে উপস্থাপন করাই হচ্ছে প্যাসেজ নারেশন। তো ভিউয়ার্স আমি এখানে আরেকটি প্যাসেজ নারেশন লিখেছি, বলছে যে প্রথমে আমরা বাক্যটি পড়বো যে আই ওয়াজ ভেরি ইল এগো। তো দেখুন এই অংশটি কে বলেছে আমাদের মার্ক করতে হবে। তারপর দেখুন যে আই ডিড নট টেক পার্ট স্কুল, আমি কিন্তু স্কুল অ্যাটেন্ড করতে পারিনি। কে বলেছে? সেড সন। তার মানে এটা সন বলেছে, আমি এস লিখলাম, এখানে এস লিখলাম, মার্ক করে ফেললাম। তা বলছে হোয়াই ডিড ইউ ফিল ইল, এটা কিন্তু সেড মাম। তো যেহেতু এখানে ইনভার্টেডের পরে সেড মাম আছে, তার মানে আমরা বুঝতে পেরেছি এই কথাটা মাম বলেছে, এই জন্য এম লিখেছি। আই ডিড দ্য হোমওয়ার্ক লাস্ট নাইট, বোঝাই যাচ্ছে যেটা সন বলেছে, রিপ্লাইড সন, উত্তরে কে বলেছে? এটা সন বলেছে। তো আমরা এখানে সন লিখলাম, এস লিখলাম। এবার বলছে টেক কেয়ার অফ ইউর হেলথ, অফ ইউর হেলথ সেড মম। তার মানে এই অংশটুকু মম বলেছে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। তার মানে মার্ক করা শেষ, এবার আমরা সলভ করব। তো দেখুন কিভাবে সলভ করতে হয়। তো প্রথমে এই যে অংশটুকু সন বলেছে, তাহলে আমরা এখানে এসএস দিই, এসএস মানে সানসেট, সান এই কথাটা বলেছে, যেহেতু রিপোর্টেড ভার্বটি শেষে আছে আমি বাক্যের প্রথমে বলবো। তাহলে সন কি বলেছে? এসএন সন, সানসেট দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সানসেট দ্যাট কি বলেছে? আই মানে কি? আই মানে কিন্তু হি। তো আপনার ছোট করে এখানে এস লিখে দেবেন, হ্যাঁ, ছোট করে।
তো আই মানে হচ্ছে হি, ওয়াজ, ওয়াজ মানে আমরা জানি হ্যাড বিন। আর ভেরি করতে ভেরি, ইগো থাকলে বিফোর, ভেরি বিফোর। ও সরি, এখানে ইল হবে, ইল তারপরে বিফোর, ইল বিফোর। এবারে দেখুন সন আরো একটি কথা বলেছে, তাহলে আরেকটি কথা বলে তাহলে অ্যান্ড সেড হবে, তাহলে এখানে অ্যান্ড সেড দ্যাট, সে আরো একটা কথা বলেছে, কি বলেছে? আই মানে হি মানে ছোট করে এখানে সন বলছে। ডিড নট মানে আমরা কি শিখেছি? হ্যাড নট, ডিড নট মানে হ্যাড নট। আর টেক থাকলে, হ্যাড থাকলে ভার্বের 3 নম্বর ফলায়, 3 নম্বর ফর্ম হয়ে যায় টেকেন। পার্ট স্কুল, পার্ট স্কুল, সাম কিন্তু কথা বলে শেষ। এবার আমরা চলে আসি হোয়াই ডিড ইউ ফিল ইল, মম সেড। যেহেতু রিপোর্টেড ভার্ব বাক্যের শেষে আমরা প্রথমে আনবো, তো এই সেডের জায়গায় আক্স বসবে কারণ এটা ইন্টারোগেটিভ। তো আমরা ভেবে নিই যে এখানে শুরু হয়েছে সেন্টেন্সটি, তার মানে এমএস মানে মম সেড। মম কি বলেছে দেখি, তাহলে আমরা লিখবো MOM, মম আস্কড। আস্কড কেন লিখবো? কারণ এখানে জিজ্ঞাসা আছে, তাই। যেহেতু WH দিয়ে শুরু আছে, আমি এখানে WH লিখবো, হোয়াই। মম আস্কড হোয়াই। তো এখানে এবার আমার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করবো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। তাহলে এখানে ইউ মানে কে? ইউ মানে কিন্তু সান মানে কিন্তু হি, ঠিক আছে? হি মানে সান বোঝাচ্ছে। তাহলে মাম বলছে হি ডিড মানে কিন্তু হ্যাড, ফিল্ড ইল, দেখুন আমাদের মিলে গেছে। এরপর বলছে যে আই, এটা কিন্তু মাম বলেছে যে আই ডিড দ্য হোমওয়ার্ক লাস্ট নাইট, রিপ্লাইড সন। এবার দেখুন সন আবার কথা বলেছে, তাহলে এবার সন জবাব দিচ্ছে। সন এই কথা কিন্তু সব জবাব দিচ্ছে, কারণ মাম জিজ্ঞেস করেছে, সন জবাব দিচ্ছে। তার মানে সন রিপ্লাইড দ্যাট দিচ্ছে এই কারণে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে হি আছে, এখানে আই শব্দের আই মানে এখানে হি মানে সন হয়ে গেল। ডিড হচ্ছে পাস্ট টেন্স, এই জন্য এখানে হ্যাড ডান হবে, হ্যাড ডান দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তো লাস্ট নাইট মানে দ্য প্রিভিয়াস নাইট। এবার দেখুন এই কথা সন বলে শেষ। এবার মাম কিন্তু একটা উপদেশ দিয়েছে, দেখুন টেক কেয়ার অফ ইউর হেলথ সেড মাম। তো সেড মামটা মনে করি এখানেই বসেছে, সেড মাম। তাহলে মাম যদি উপদেশ দিয়েছে, তাহলে আমি কি লিখবো? মম অ্যাডভাইসড, কি করেছে? যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স হলে টু দিয়ে শুরু করতে হয়, তো আমরা টু টেক কেয়ার, কেয়ার অফ হিজ মানে কিন্তু সন, তাই না? হিজ হেলথ। তো ভিউয়ার্স, আমাদের প্যাসেজ নারেশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।